আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা ঢাকা বোর্ড 2024। বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভেতরের কিনারা হতে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। গ নম্বর বলছে গাড়িটির কেন্দ্রমুখী বল নির্ণয় করো। যা 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 বলা আছে সেগুলো দিয়ে আমরা এখান থেকে একটা চিত্র অঙ্কন করতে পারি। যারা পাহাড়ি রাস্তার বাঁকে সমান 2000 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে। ধরলাম বাঁকটা হচ্ছে এরকম, পাহাড়ি রাস্তার বাঁক। সে 60 কিলোমিটার পার আওয়ার বেগে এই বরাবর গাড়ি চালিয়ে যাচ্ছে। 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে বের করব। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150, অর্থাৎ এখানে যদি আমরা একটা বৃত্ত চিন্তা করি তাহলে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 150। তাহলে আর এর মান হচ্ছে 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া, অর্থাৎ রাস্তার প্রস্থ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 4 মিটার এবং উচ্চতা বলা আছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উচ্চতা হচ্ছে 0.5 মিটার। এই সাইড থেকে ওই সাইডে উঁচু হচ্ছে 0.5 মিটার উঁচু। তো প্রথমে বের করতে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল নির্ণয় করো গাড়িটির। কেন্দ্রমুখী বল বের করার সূত্র আমরা জানি FCP = mv² হচ্ছে r। তো এখানে এম এর মান দেওয়া আছে 200 কেজি, তারপর ভি 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিব, আর রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 150 মিটার। তাহলে ভি এর মান হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 60 গুণন 1000 ডিভাইড হচ্ছে 3600। আর আর এর মান দেওয়া আছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার। তো বেগের মানটা আসবে হচ্ছে 60 গুণন 1000 ভাগ 3600, 16.67 মিটার পার সেকেন্ড। তার এখন আমরা কেন্দ্রমুখী বল বের করতে পারবো। FCP এটা = mv²/r। এম এর মান দেওয়া আছে 200 কেজি, এম এর মান দেওয়া আছে কোশ্চেনে 200 কেজি। ভি এর মান 16.67, তার উপর স্কোয়ার, আর আর এর মান হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার। যেটা অ্যান্সার আসছিল 16.67, তাকে স্কোয়ার করতে হবে। এরপর এর সাথে গুণন হচ্ছে 200, একে ভাগ দিতে হবে 150 দিয়ে। 370.37 এত নিউটন, অর্থাৎ কেন্দ্রমুখী বল, রাস্তায় কেন্দ্রমুখী বল আমরা পেলাম 370.37 নিউটন। এরপর ঘ নম্বর কোশ্চেন বলছে সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা। তো এই রাস্তাটার ব্যাংকিং থেকে দেখতে হবে যে একটা গাড়ি পার হওয়ার জন্য ন্যূনতম কত বেগের প্রয়োজন হয়, সর্বোচ্চ কত বেগে একটা গাড়ির রাস্তাটা টার্ন করতে পারবে, এটা আমরা বের করতে পারি। আবার এটাও বের করতে পারি যে রাস্তার ব্যাংকিং কোণ বের করে নিলাম, যে এখানে রাস্তাটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উঁচু বলা আছে 0.5, প্রস্থ বলা আছে রাস্তাটা 4 মিটার চওড়া। তো এখান থেকে আমরা থিটার মান বের করতে পারবো। ওই থিটার মান যেটা বের করলাম এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ। তো গাড়ি যেহেতু 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাহলে তার ব্যাংকিং কোণের কত প্রয়োজন সেটা বের করে দেখতে পারি যে ব্যাংকিং কোণের মান রাস্তার ব্যাংকিং কোণ অপেক্ষা বড় কিনা বা ছোট কিনা, এভাবেও বের করতে পারি। আবার রাস্তার ব্যাংকিং দিয়ে একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে টার্ন করতে পারবে সেটাও বের করতে পারি। তাহলে আমরা যে কোনো একটা পদ্ধতি এখানে করতে পারবো। তো আমাদের দেয়া আছে এইচ রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 0.5 মিটার উঁচু, ডি রাস্তার প্রস্থ দেওয়া আছে 4 মিটার, সাইন থিটা আমরা জানি h/d, বা এখান থেকে আমরা থিটা বের করব। থিটা sin ইনভার্স h/d। h এর মান 0.5, d এর মান হচ্ছে 4 মিটার।
তো এখান থেকে কত আসে অ্যান্সারটা দেখি। সাইন ইনভার্স 0.5 ভাগ 4, 7.18 ডিগ্রি। 7.18 ডিগ্রি, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ বের হলো। এখন এই ব্যাংকিং কোণ অনুযায়ী একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে টার্ন করতে পারবে সেটা বের করতে পারবো। tan θ ইজ ইকুয়াল টু আমরা জানি v স্কোয়ার বাই rg। তো এখান থেকে v বের করব, v স্কোয়ার ইজ ইকুয়াল টু rg tan θ, বা v ইজ ইকুয়াল টু রুট ওভার rg ইন্টু tan θ। আর এর মান রাস্তার ব্যাসার্ধ 150, জি এর মান 9.8 ইন্টু tan θ এর মান হচ্ছে 7.18। তো এটাকে ক্যালকুলেশন করি, 150 গুণন 9.8 গুণন 10, 7.18, 13.608, 608, যেটা হচ্ছে গাড়ির যে বেগটা ছিল তার তুলনায় এই বেগের মানটা কি কম, অর্থাৎ গাড়িটা বেশি বেগে চলতেছে। তো কোশ্চেনটা ছিল যে বাকে সুমন 200 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে, সেটা মিটার পার সেকেন্ডে নিলে 16.627 আসে। তো সুমনের গাড়ির বেগ রাস্তার একটা গাড়ি নিরাপদে টার্ন করতে চাইলে যে বেগ হওয়ার কথা তার থেকে তার গাড়ির বেগ ছিল বেশি। তার মানে সুমন নিরাপদে গাড়িটি চালাতে পারবে না, যেহেতু ব্যাংকিং এর সর্বোচ্চ বেগ সুমনের গাড়ির বেগের চেয়ে কম, সেহেতু সুমন নিরাপদে গাড়ি চালাতে পারবে না। সেহেতু বাকে সুমন নিরাপদে গাড়ি চালাতে পারবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা কুমিল্লা বোর্ড আর সিলেট বোর্ড একই টাইপের কোশ্চেন আসছিল। 2 নম্বরটা, এম ভরের একটা বস্তু যার বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, 200 কেজি ভরের আরেকটা বস্তু যেটা আদি বেগ হচ্ছে 0, সংঘর্ষের পর এদের বেগ হচ্ছে ভি। দুইজনে একই বেগে চলতেছে, সংঘর্ষের পর যে বেগের মানটা হচ্ছে ভি। তো গ নম্বর কোশ্চেন, উপরের চিত্রের ভি এর মান নির্ণয় করো। তো একটা বস্তুর ভর দেওয়া আছে 200 কেজি, আরেকটা বস্তুর ভর দেওয়া নাই। তো কিন্তু এই বস্তুটার বেগ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, আর এই বস্তুর বেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার আদি বেগ হচ্ছে 0। তো শেষ বেগ ভি বের করতে হবে। ভি হচ্ছে মিলিত বেগ, সংঘর্ষের পর তারা একসাথে একই বেগে চলছে। তো এখানে খেয়াল করলাম যে সিলেট বোর্ডের কোশ্চেনে এখানে ভরটা দেওয়া আছে 500 কেজি, সেম কোশ্চেন 200 কেজি জিরো, এখানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, কিন্তু এটার ভর দেওয়া আছে 500 কেজি। তো 500 কেজি ভর অবশ্যই দেওয়া থাকতে হবে, না হলে এটা বের করা সম্ভব নয়। সংঘর্ষের পর তারা মিলিত হয়ে একসাথে চলছে। তো গ নাম্বারটা, তো এই বস্তুর ভর হচ্ছে 500 কেজি, এটার আদিবেগ 30 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে u1, আর m1 হচ্ছে তার আদি ভর। স্থির বস্তুর ভর, এটার ভর হচ্ছে m2 এর মান 200 কেজি দেওয়া আছে, আর এটার আদিবেগ হচ্ছে u2 এর মান 0 মিটার পার সেকেন্ড। দুইজন সংঘর্ষ হওয়ার পর একত্রে একই বেগে একদিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মিলিত বেগের সূত্র ইউজ হবে। মিলিত বেগের সূত্র আমরা কি জানি, m1 u1 প্লাস m2 u2, এটা ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। ভিটা হচ্ছে এখানে শেষ বেগ বা মিলিত বেগ। মিলিত বেগ যেহেতু দুইটার বেগ একই, এর জন্য বেগ কমন নিয়ে আমরা m1 প্লাস m2 লিখতে পারি। এর পরবর্তীতে v ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইড m1 প্লাস m2 লেখা যায়।
M1 এর মান কত? এমন দেওয়া আছে 500 কেজি, তাহলে 500 গুণন U1 এর মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, প্লাস M2 এর মান 200 আর U2 এর মান হচ্ছে 0। নিচে M1 প্লাস M2 অর্থাৎ 500 যোগ হচ্ছে 200, 700। 3 5 15, 15,000 প্লাস 0 আর নিচে হচ্ছে 700। এখান থেকে আমাদের বেগের মানটা বের করতে হবে। 15,000 ভাগ 700, 2.1428, 2.1428 বা 3 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ তাদের সংঘর্ষের পর তাদের বেগ হইল 2.143 মিটার পার সেকেন্ড। এই বেগে তারা একসাথে মিলিত হয়ে চলবে। আশা করি ঘ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে যে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কিনা। সংঘর্ষ এই দুইটার যে মিলিত বেগের সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ সংঘর্ষের পর তারা যে মিলিত হয়ে একদিকে চলতেছে, তো এই সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক এটা আমাদের বের করে দেখাইতে হবে। তো স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার শর্ত কি, আগে এটা জানা থাকতে হবে। স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত: দুইটা গাড়ির সংঘর্ষের পূর্বের গতিশক্তির সমষ্টি অর্থাৎ হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার, এটা যদি সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি অর্থাৎ হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার, এটা যদি সমান হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলবো যে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। অর্থাৎ আদি গতিশক্তির সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি যদি সমান হয়, তাহলে সেটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো এখানে দেখতে হবে যে তাদের আদি গতিশক্তির সমষ্টি সমান কিনা, মানে আদি গতিশক্তি আর শেষ গতিশক্তির সমষ্টি সমান কিনা। M1 U1, M1 এর মান দেওয়া আছে 500 কেজি আর U1 এর মান আমরা জানি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। M2 এর মান 200 কেজি, U2 এর মান 0 মিটার পার সেকেন্ড। আর দুইজনের ক্ষেত্রে শেষ বেগ V এর মান হচ্ছে 2.143 মিটার পার সেকেন্ড, যেটা আমরা গ নাম্বারে অলরেডি বের করছি। গ নাম্বারে বেগ বের হয়েছে 2.143। মিলিত বেগ সবসময় অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, এটা সবাই মাথায় রাখবেন। মিলিত বেগ মানেই হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ আদি গতিশক্তি সমষ্টি শেষ গতিশক্তি সমষ্টি সমান আসবে না। তো সংঘর্ষের পূর্বের গতিশক্তি সমষ্টি বের করতে হবে আগে। সংঘর্ষের পূর্বের গতিশক্তি EK1, এটা ইজ ইকুয়াল টু হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার। হাফ M1 এর মান 500, তার আদি বেগ ছিল 30, তার উপর স্কোয়ার, আর U2 এর মান যেহেতু 0, তাহলে এই পুরাটাই হচ্ছে 0। 250 গুণন 30 স্কোয়ার, 900 গুণন 250, 22,05,000, 22,05,000, সরি 2,25,000, 2,25,000 এত জুল। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের গতিশক্তির সমষ্টি। সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি কি হয়? EK2 ধরলাম, এটা হাফ M1 V স্কোয়ার প্লাস হাফ M2 V স্কোয়ার। দুইটার বেগ শেষ বেগ একই, যেহেতু তারা মিলিত বেগে চলতেছে, তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু V স্কোয়ার কমন নিতে পারি, M1 প্লাস M2। হাফ V এর মান হচ্ছে 2.143, যেটা আমরা পেয়েছি গতে। M1 এর মান 500 আর M2 এর মান হচ্ছে 200। 2.143 তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে 2, এর সাথে গুণন হচ্ছে 500 প্লাস 200 মানে হচ্ছে 700। 1607.35, 1607.35
দুইটার গতিশক্তির মধ্যে হিউজ ডিফারেন্স। যেহেতু আদি গতিশক্তি সমষ্টি শেষ গতিশক্তি সমষ্টি সমান না, সেহেতু আমরা বলতে পারি সংঘর্ষটি অস্থিতিস্থাপক। সংঘর্ষটি অস্থিতিস্থাপক। মিলিত বেগ সবসময় অস্থিতিস্থাপক সংঘর্ষ দেয়। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা রাজশাহী বোর্ড 2024। একটি সার্কাসের খেলোয়াড় 60 সেন্টিমিটার দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে প্রতি মিনিটে 120 বার করে ঘোরাচ্ছেন। পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে বস্তুটিকে আনুভূমিক তলে ঘোরাতে থাকেন। তো প্রথমে হচ্ছে 60 সেন্টিমিটার দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছিলেন। গ নম্বর কোশ্চেন, বস্তুটি যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান নির্ণয় করুন। উলম্বভাবে যখন ঘোরানো হয় একটা বস্তুকে, তখন এটা উলম্বভাবে ঘুরতেছে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইভাবে ঘুরতেছে। আর আনুভূমিকভাবে ঘূর্ণন হইলে হচ্ছে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে ঘুরবে, আর উলম্বভাবে ঘোরানো হইলে সেটা ওয়াই অক্ষের সমান্তরালে ঘুরবে। তো এটা বলছে সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে টান বল বের করতে হবে, সুতার টান বল বের করতে হবে। তাহলে এই বিন্দুতে সুতার টান বল কী হবে? এখানে যে বস্তুটাকে বেঁধে ঘোরানো হচ্ছে, বস্তুটার একটা ওজন কাজ করতেছে নিচে, সেটা হচ্ছে W=mg। আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল, সেই কেন্দ্র বহির্মুখী বল FCF=mv²/r। তাহলে সুতার টান বল যখন উপরের দিকে থাকতেছে তখন সুতার টান বল হয়ে হচ্ছে T=mv²/r প্লাস mg cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি কেন? কারণ এখানে কেন্দ্র বহির্মুখী বল আর বস্তুটার যে ওজন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। যদি বস্তুটা নিচে থাকতো এখানে, তখন ওজন নিচের দিকে, বস্তুর কেন্দ্র বহির্মুখী বল নিচের দিকে, তখন থিটার মান হয়তো 0 ডিগ্রি। এখন cos 180 ডিগ্রি হবে। আমাদের এখানে m এর মান দেওয়া আছে, m এর মান 80 গ্রাম, অর্থাৎ 80 গ্রাম ভরের একটি বস্তুকে ঘোরানো হচ্ছে। সুতার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, বস্তুর ভর 80 গ্রাম বা 0.08 কেজি। সুতার দৈর্ঘ্য যেটা ব্যাসার্ধ হয়ে যাবে, এই সুতার দৈর্ঘ্য এতটুকু, ঘোরানো হইলে এটাই ব্যাসার্ধ হয়ে যাবে। তো ব্যাসার্ধের মান দেওয়া আছে 60 সেন্টিমিটার বা 0.6 মিটার। তো সূত্র T=mv²/r প্লাস mg cos থিটার মান, mg cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে এখানে হবে -mg। তো mv²/r এটাকে আমরা m⍵²r ও লিখতে পারি, মাইনাস হচ্ছে mg। কীভাবে ω²r লিখতে পারি? কারণ v আমরা জানি হচ্ছে ω/r। তো এখানে v² আছে, v² পরিবর্তে হচ্ছে ω²r²। নিচে আবার একটা r দিয়ে ডিভাইড আছে, নিচে যদি r দিয়ে ভাগ করি তাহলে ω²r পেলাম। তাহলে m⍵²r মাইনাস হচ্ছে mg। m এর মান দেওয়া আছে 0.08 কেজি, 80 গ্রাম ছিল। ওমেগার মান হচ্ছে, এখানে বলা আছে যে প্রতি মিনিটে 120 বার ঘোরানো হচ্ছে। তাহলে সময় হচ্ছে 60 সেকেন্ড মানে প্রতি মিনিট, আর ঘূর্ণন সংখ্যা হচ্ছে 120 বার। ওমেগার পরিবর্তে আমরা 2πn/t লিখতে পারি, তার উপর স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে 0.6 মাইনাস এম এর মান 0.08 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে। 0.08 ইন্টু 2πn এর মান হচ্ছে 120, সময় হচ্ছে 60 সেকেন্ড, কাটাকাটি করলে এখানে 2 আসবে, তার উপর স্কোয়ার ইন্টু 0.6 মাইনাস 0.08 ইন্টু 9.8। এই পুরোটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। 0.08 গুণন 2π ইন্টু 2, তাহলে 4π, 4 ইন্টু পাই, তার উপর স্কোয়ার গুণন 0.6, এটার থেকে বাদ যাবে 0.0008 ইন্টু 9.8, 6.7958।
6.7958 এত নিউটন, অর্থাৎ এই সুতার উপর হচ্ছে 6.7958 নিউটন টান বল কাজ করবে। এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার, উলম্বভাবে ঘূর্ণনের ক্ষেত্রে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি এরপরেও সমস্যা থাকে অবশ্যই জানাবেন। ঘ নাম্বার বলছে উলম্ব তলে ও আনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে কিনা। তো উলম্ব তলে প্রথমে ভরবেগটা আমরা বের করব, তারপরে আনুভূমিক তলের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে যে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমাইছেন এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করছে। তার প্রথমে হচ্ছে উলম্বভাবে যখন ঘোরানো হচ্ছিল সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের করব। উলম্বভাবে ঘূর্ণনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ, উলম্বভাবে ঘূর্ণন ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের করার সূত্র আমরা জানি L = R × P বা R × P বা RP sin θ। তো এক্ষেত্রে আমাদের R দরকার আর হচ্ছে ভরবেগ দরকার P। তো R × P এর পরিবর্তে আমরা M × V লিখতে পারি বা MVR, আবার MV এর পরিবর্তে লেখা যায় ওমেগা R × R। তাহলে এখান থেকে আমরা পেলাম mR² হচ্ছে ওমেগা। তো যে বস্তুটাকে ঘোরানো হচ্ছিল সেই বস্তুটার ভর হচ্ছে 0.80 গ্রাম ছিল, তাহলে 0.08 কেজি। আর হচ্ছে ব্যাসার্ধের মান ছিল 0.6, তার উপর স্কোয়ার। আর ওমেগা তো হচ্ছে 2π × ঘূর্ণন সংখ্যা ছিল প্রতি মিনিটে 120 বার করে, তাহলে 120 ডিভাইড হচ্ছে টি এর মান হচ্ছে 60 সেকেন্ড। ওমেগার পরিবর্তে 2πn/t লিখতে পারি। এগুলো তো অলরেডি হচ্ছে আমরা গতে দেখছি যে কোনটার মান কত দেওয়া আছে, এটা কাটাকাটি করলে 2, তো এটাকে ক্যালকুলেশন করতে হবে। 0.08 গুণন 0.6 তার উপর স্কোয়ার গুণন 4π তার উপর হচ্ছে স্কোয়ার নাই 4π, 0.3619 এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক ভরবেগের একক। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ইন্টু মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক ভরবেগের একক। এরপর হচ্ছে আনুভূমিকভাবে ঘূর্ণনের ক্ষেত্রে কি হবে। আনুভূমিক ঘূর্ণন, তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে, তো সুতার দৈর্ঘ্য আগে ছিল 60 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য যদি 10% কমাই তাহলে এই ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য L = R লেখা যায়। এটার মান আসবে 10% কম, তাহলে আগে ছিল 60 সেন্টিমিটার, তাহলে 60 সেন্টিমিটার মাইনাস 60 গুণন 10 ডিভাইড হচ্ছে 100। 60 সেন্টিমিটারের 10% কম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা কাটাকাটি হলো 10, 6, তাহলে 54 সেন্টিমিটার বা 0.54 মিটার। এটা হচ্ছে পরবর্তীতে সুতার দৈর্ঘ্য পেলাম 0.54 মিটার, এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। আবার এখানে বলছে যে ঘূর্ণন সংখ্যা 5% কমিয়ে, ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। ঘূর্ণন সংখ্যা আগে ছিল প্রতি মিনিটে 120 বার ঘুরতেছিল, তাহলে ঘূর্ণন সংখ্যা যদি 5% বৃদ্ধি করে তাহলে এখন ঘূর্ণন সংখ্যা হবে n = আগে ঘূর্ণন সংখ্যা ছিল 120, তো এটার সাথে 5 × 120 ডিভাইড হচ্ছে 100, এটা যোগ হবে ঘূর্ণন সংখ্যা। তাহলে 5 গুণন 120 ভাগ 100 যোগ হচ্ছে 126, তাহলে ঘূর্ণন সংখ্যা হচ্ছে 126 rpm, অর্থাৎ প্রতি মিনিটে 126 বার করে ঘুরতেছে। তাহলে এই ক্ষেত্রে আর এর মান পেলাম আমরা 0.54 মিটার, দৈর্ঘ্য 10% লেস করে, আর ঘূর্ণন সংখ্যা পেয়েছি 126 rpm। তাহলে এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে
কৌণিক ভরবেগ L2 ধরলাম, এটা আগেরটা হচ্ছে L1, এটা ধরলাম হচ্ছে L2। L2 ইজ ইকুয়াল টু আবার হচ্ছে VR লিখতে পারি। এটা এম এর পরিবর্তে হচ্ছে সেম একই ভর 0.08, ভি এর পরিবর্তে হচ্ছে ওমেগা ইন্টু এটা হচ্ছে R2 নিলাম, R2 ইন্টু R2, এখানে এটা হচ্ছে R2 লিখে দিলাম, ঘূর্ণন সংখ্যা N2 লিখে দিলাম। তাহলে 0.08 ইন্টু ওমেগার পরিবর্তে 2 পাই N2 ডিভাইড টি ইন্টু R2 স্কোয়ার। 0.08 ইন্টু 2 পাই ইন্টু N2 এর মান হচ্ছে, এখন ঘুরতেছে 126 বার করে, সময় তো হচ্ছে 60 সেকেন্ডই, ইন্টু R2 এর মান পেয়েছি 54 সেন্টিমিটার বা 0.54, তার উপর স্কোয়ার। 2 পাই ইন্টু 126 ভাগ 60 গুণন 0.08, এটার সাথে গুণন হবে 0.54, তার উপর আবার স্কোয়ার। 0.3078, 0.3078 এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা পেলাম যে উলম্ব তলে অনুভূমিক তলে ঘূর্ণনের সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে না, অর্থাৎ সমান হয় নাই। L1 ইজ নট ইকুয়াল L2। তো উলম্বভাবে ঘূর্ণন হলে সেক্ষেত্রে কৌণিক ভরবেগ ছিল 0.3619, আর এক্ষেত্রে পেলাম 0.3078 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে দুই ক্ষেত্রে এক আসে নাই। তা আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা যশোর বোর্ড 2024। কোনো চাকার ভর 10 কেজি, ব্যাসার্ধ 0.5 মিটার, চাকার ঘূর্ণন বেগ দেওয়া আছে 500 RPM। চাকাটি ঘূর্ণনরত অবস্থায় 6855 নিউটন মিটার বাধাদানকারী টর্ক প্রয়োগ করা হলো। গ নম্বর কোশ্চেন, চাকার ঘূর্ণন গতিশক্তি কত? এখানে চাকার ভর দেওয়া আছে 10 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে 0.5, আর ঘূর্ণন বেগ দেওয়া আছে 500 RPM। এই তিনটা জিনিস নিয়ে আমরা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি বের করতে পারবো। তাহলে যা যা দেওয়া আছে আমরা একটু লিখে নিই। চাকাটার দেওয়া আছে ভর হচ্ছে 10 কেজি, তাহলে এম এর মান 10 কেজি। তারপর ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান 0.5 মিটার। ওমেগার মান দেওয়া আছে 500 RPM। 500 RPM বলতে বোঝায় যে 500 রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 500 বার চাকাটা ঘুরছে। তো এখান থেকে আমাদের ঘূর্ণন গতিশক্তি বের করতে হবে। E ইজ ইকুয়াল টু, আমরা হাফ mv স্কোয়ার জানি, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। তো ঘূর্ণন গতিশক্তি যদি বের করতে চাই তাহলে হাফ mv এর পরিবর্তে তখন ওমেগা আর লিখা যায়, তাহলে ওমেগা আর তার উপর হোল স্কোয়ার। তাহলে হাফ m, এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এখন যদি মানগুলো বসাই দিই, এম এর মান হচ্ছে 10 কেজি, ওমেগার মান হচ্ছে 2 পাই n ডিভাইড টি তার উপর স্কোয়ার, আর আর স্কোয়ার আছে, আর এর মান হচ্ছে, আর এর মান দেওয়া আছে 0.5 তার উপর স্কোয়ার। 5 ইন্টু 0.5 তার উপর স্কোয়ার, এখানে 2 পাই n এর মান হচ্ছে 500 প্রতি মিনিটে, তাহলে টি এর মান হচ্ছে 60 সেকেন্ড, তার উপর স্কোয়ার। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n বাই টি লিখতে পারি, 2 পাই n ডিভাইড হচ্ছে টি। এই সূত্রটা আমরা লিখতে পারি, যেখানে বলছে 500 RPM রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে 500 বার ঘুরছে। n এর মান হচ্ছে 500 আর টি এর মান হচ্ছে প্রতি মিনিট, মানে 1 মিনিট 60 সেকেন্ড। এখানে এটাকে ক্যালকুলেশন করতে হবে। 5 ইন্টু 0.5 তার উপর স্কোয়ার ইন্টু ব্র্যাকেট, এটা কাটাকাটি করলে উপরে এটা 50 ইন্টু 2 পাই, তাহলে 100 পাই ডিভাইড হচ্ছে 6, 100 পাই ভাগ হচ্ছে 6, এটাকে হচ্ছে স্কোয়ার করতে হবে। তাহলে আসতেছে হচ্ছে 3426.95, 3426.95 জুল।
তো আবার হিসাব করি, 2 পাই ইন্টু 500 ভাগ 60, এটাকে স্কোয়ার করতে হবে। এটার সাথে গুণন হবে 5.5 স্কোয়ার, এটার সাথে গুণন হবে 5, তাহলে 3426.95 জুল। এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, চাকাটির ঘূর্ণন গতিশক্তি। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর বলছে চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা যাচাই করো। তো চাকাটির বাধাদানকারী টর্কের মান দেওয়া আছে 5855 নিউটন মিটার টর্ক। টর্ক টাওয়ের মান দেওয়া আছে 6855 নিউটন মিটার। এত টর্ক বাধাদানকারী টর্ক প্রয়োগ করা হয়েছে, বাধাদানকারী বল। তো সেটার আদি কৌণিক বেগ ছিল ওমেগার মান 2πn/t। তো প্রতি মিনিটে সে 500 বার ঘুরতেছিল, তাহলে 2πn এর মান হচ্ছে 500, টি এর মান তো 60, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 100 পাই ডিভাইড হচ্ছে 6। এটা হচ্ছে আদি কৌণিক বেগ, এত রেডিয়ান পার সেকেন্ড। যেহেতু থামাতে হবে, তাহলে শেষ কৌণিক বেগের মান হচ্ছে 0, 10 সেকেন্ডের মধ্যে থামাতে হবে। তাহলে আলফার মান কত হতে হবে? আলফার মান হতে হবে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড হচ্ছে টি। এটা আসছে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, এই সূত্র থেকে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড হচ্ছে টি। যেহেতু কৌণিক মন্দন হবে এখানে চাকাটিতে ঘূর্ণনরত অবস্থায় 6800 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হয়েছে। তো 10 সেকেন্ডে থামবে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে 10 সেকেন্ডে যদি আমি থামাতে চাই, তাহলে কত টর্কের প্রয়োজন হয় আমরা এটাও বের করতে পারি। আবার টর্কের মান যেটা দেওয়া আছে ওইটা থেকে আমরা সময়ও বের করতে পারি, যে ওই টর্ক দ্বারা ওই গাড়িটাকে কত সময় থামানো যাবে। এই দুইটা কাজই করা যায়। তাহলে এখানে আমরা টাউ ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা লিখতে পারি। এটা হচ্ছে সূত্র, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। আয়ের পরিবর্তে তো এম আর স্কোয়ার লিখতে পারি, এম আর স্কোয়ার ইন্টু আলফা, বা টাউ ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার ইন্টু আলফার পরিবর্তে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড হচ্ছে টি লিখতে পারি। এখান থেকে টি এর মানটাই আমরা বের করব। তাহলে টি ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে এম আর স্কোয়ার মাইনাস ওমেগা নট ডিভাইড টি, টি এর মান হচ্ছে টাউ, বাধা দানকারী টর্ক। তাহলে এখানে যেহেতু এখানে কৌণিক বেগের মান ঋণাত্মক, মানে মন্দন হয়েছে, তো এই মাইনাস দিয়ে তো হচ্ছে এখানে অ্যান্সারটা মাইনাস আসবে। তো টর্কের বাধা দানকারী যে টর্ক 6855, এটাকে হচ্ছে আমরা নেগেটিভ ধরতে পারি, মাইনাস, কারণ এটা তো বাধা দানকারী টর্ক, তো ঋণাত্মক দিকে বল প্রয়োগ হচ্ছে। এখন মানগুলো বসায় দিই। এম এর মান 10, আর এর মান দেওয়া হচ্ছে 0.5, তার উপর স্কোয়ার, মাইনাস ওমেগা নটের মান আমরা পেয়েছিলাম 100 পাই ডিভাইড 6, আর নিচে হচ্ছে মাইনাস 6855। ক্যালকুলেশন করতে হবে। 100 পাই ভাগ 6, এটার সাথে 0.5 স্কোয়ার গুণ হবে, এটার সাথে গুণন হবে 10, এটাকে ভাগ দেব 6855 দিয়ে, 0.019। এত কম সেকেন্ড লাগে, 10 কেজি ভর দেয়া আছে, ব্যাসার্ধের মান 0.5। তো এটা আমরা পেয়েছি 100 পাই ডিভাইড 6, এটাকে 6855 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার আসে যে ওই গাড়িটাকে থামাতে আমাদের সময় লাগবে 0.019 এত সেকেন্ড। তার মানে এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে 10 সেকেন্ডে থামবে কিনা, তো 10 সেকেন্ডের আগেই থামবে। সুতরাং গাড়িটি 10 সেকেন্ডের আগেই থামবে। কোশ্চেন যেভাবে যা বলা ছিল, কোশ্চেনে যে ডাটা দেওয়া ছিল, সেই ডাটা অনুযায়ী আমরা অঙ্কটা সলভ করলাম।
সরি গাড়িটি না চাকাটি 10 সেকেন্ডের আগেই থামবে। তা আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। নিউটনীয় বলবিদ্যা চট্টগ্রাম বোর্ড 2024। একটি রাস্তার প্রস্থ 3.65 মিটার, বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 170 মিটার। একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা দেওয়া আছে 30 কিলোমিটার/আওয়ার। একজন বাইক চালক উক্ত বাঁকে 60 কিলোমিটার/আওয়ার বেগে মোটরসাইকেল চালাতে ইচ্ছুক। জি এর মান দেওয়া আছে 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। গ নম্বর, রাস্তার ভেতর অপেক্ষা বাইরের অংশের উচ্চতা বের করতে বলা হয়েছে। রাস্তার ভেতর অপেক্ষা বাইরের অংশের উচ্চতা মানে এক সাইডের থেকে আরেক সাইডে একটু যে উঁচু করা সেই উচ্চতা বের করতে হবে। তো রাস্তার প্রস্থ দেওয়া আছে 3.65 মিটার, বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 170 মিটার। যা যা দেওয়া আছে আমরা একটু লিখে নিই। রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে 170 মিটার, রাস্তার প্রস্থ দেওয়া আছে 3.65 মিটার। সতর্কীকরণ সাইনবোর্ডে একটা গাড়ির সর্বোচ্চ বেগ প্রাপ্ত হইতে পারবে 30 কিলোমিটার/আওয়ার বেগ। এটাকে মিটার/সেকেন্ডে যদি নেই, 30 ইন্টু 1000 ভাগ 3600, 8.33 মিটার/সেকেন্ড। 8.33 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি ওই রাস্তাটা টার্ন করতে পারে। তো ভেতর প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্ত কতটুকু উঁচু এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করব থিটার মান। tan থিটা এইটা ইজ ইকুয়াল টু আমরা জানি v²/rg, অর্থাৎ এই যে 30 কিলোমিটার/আওয়ার যে দেওয়া আছে এটা অনুযায়ী রাস্তার ব্যাংকিং কোণ কত, অর্থাৎ রাস্তাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো সেটা বের করব। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স v²/rg। tan ইনভার্স v এর মান হচ্ছে 8.33, তার উপর স্কোয়ার, আর এর মান 170 আর জি এর মান হচ্ছে 9.81। এটাকে ভাগ দিব 170 দিয়ে, আবার ভাগ দেব 9.81 দিয়ে। যেটা আসছে এটাকে tan ইনভার্স করতে হবে, শিফট tan ইনভার্স অ্যান্সার 2.38446। 2.38446 এত ডিগ্রি, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ পেলাম। এরপর আমরা রাস্তাটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কতটুকু উঁচু, মানে এই প্রান্তটা কতটুকু উঁচু সেটা আমরা বের করতে পারবো এইচ এর মান। তাহলে এটা বের করার সূত্র হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু h/d, লম্ব বাই অতিভুজ। বের করতে হবে এইচ এর মান। h ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা। ডি এর মান দেওয়া আছে 3.65 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 2.38446। সাইন অ্যান্সার এটার সাথে 3.65 গুণ হবে 0.15185, 0.15185 এত মিটার, অর্থাৎ রাস্তাটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 0.15185 মিটার উঁচু। এইটা আমরা হচ্ছে এই সূত্র দিয়েও করতে পারতাম যে যেহেতু থিটার মান 4 ডিগ্রি অপেক্ষা ছোট, থিটার মান 4 ডিগ্রি অপেক্ষা ছোট বা এর সমান যদি হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা tan থিটা লিখতে পারি। সাইন থিটা h/d আর tan থিটা হচ্ছে v²/rg। এখান থেকে আমরা h বের করতে পারতাম, v² ইন্টু d ডিভাইড হচ্ছে rg। কিন্তু শর্ত হচ্ছে থিটার মান যদি 4 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। তাহলে v এর মান 8.33 তার উপর স্কোয়ার গুণন d এর মান হচ্ছে 3.65 রাস্তার প্রস্থ ভাগ 170 রাস্তার ব্যাসার্ধ ভাগ 9.81, 0.1518। সেম একই মান আসছে 0.1518 মিটার। অর্থাৎ আমরা এই পদ্ধতিতেও করতে পারবো, এই পদ্ধতিতেও করতে পারবো। এই পদ্ধতিতে তখনই করতে পারবো যখন থিটার মান 4 ডিগ্রি অপেক্ষা কম হয়। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন।
ঘ নম্বর কোশ্চেন, বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে? তো বাইক চালক সে চাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে মোটর বাইক চালাতে। তো তার 60 কিলোমিটার/আওয়ার বেগে হওয়ার জন্য রাস্তাটার ব্যাংকিং কোণ কত হওয়া উচিত ছিল সেটা আমরা বের করব। তাহলে বেগের মান হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। 60 গুণন 1000 ডিভাইড হচ্ছে 3600, এটাকে মিটার পার সেকেন্ডে নিলাম। 60 গুণন 1000 ভাগ 3600, 16.67 16.67 এত মিটার পার সেকেন্ড বেগে মোটরসাইকেল চালক রাস্তাটা টার্ন করতে চায়। তো রাস্তার ব্যাসার্ধ তো 170 সেন্টিমিটার, মিটার এটাই থাকবে। তো tan থিটা এটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এই বেগ অনুযায়ী ব্যাংকিং কোণ কত হওয়া উচিত? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি এর মান হচ্ছে 16.67 স্কোয়ার, আর এর মান 170, জি এর মান হচ্ছে 9.81। 170 ভাগ হচ্ছে 9.81, tan ইনভার্স অ্যান্সার 9.4565। থিটার মান আসে 9.4565 এত ডিগ্রি। তো রাস্তাটির ব্যাংকিং কোণ আসছিল, রাস্তার ব্যাংকিং কোণ ছিল 2.3845 ডিগ্রি। 2.3845 ডিগ্রি এটা ছিল রাস্তার ব্যাংকিং কোণ। তো এখন ব্যাংকিং কোণ হওয়া উচিত, ব্যাংকিং কোণ হতে হবে 9.4565। এখন এই এত ডিগ্রি, এটা তো রাস্তা বাঁকানো সম্ভব না বাইকারের পক্ষে। তাহলে বাইকারকেই হচ্ছে, সে যেহেতু রাস্তাটা টার্ন করতেছে, সে তো সোজা টার্ন হতে পারবে না, তাকে অবশ্যই একটু বাঁকতে হবে। তাহলে তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকতে হবে? সুতরাং বাইকারকে বাঁকতে হবে 9.4565 মাইনাস 2.3845 ডিগ্রি। তাহলে বাইকারকে, এইটা তো রাস্তার ব্যাংকিং কোণ, রাস্তা তো এতটুকু বাঁকাই, তাহলে বাইকারকে কত ডিগ্রি বাঁকতে হবে? এই কোণ থেকে যদি এই কোণটা আমরা বাদ দেই, তাহলে এইটা হচ্ছে বাইকারকে আরও এত ডিগ্রি কোণে বাঁকতে হবে, 3845, 7.072 7.072 ডিগ্রি কোণে বাঁকতে হবে বাইকারকে। আশা করি ঘ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। এরপরও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। নিউটনীয় বলবিদ্যা বরিশাল বোর্ড 2024। 0.5 কেজি ভরের কোনো বস্তুকে 80 সেন্টিমিটার লম্বা একটি সুতার সাহায্যে আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে ঘোরা আরম্ভ করে। স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে ঘোরা আরম্ভ করে 2 মিনিট পর থেকে প্রতি মিনিটে 120 বার ঘুরছে। তার মানে 2 মিনিট সমত্বরণে ঘোরার পর এরপর প্রতি মিনিটে 120 বার করে ঘুরছে। ঘ নম্বর কোশ্চেন, 2 মিনিট পর বস্তুটির ওপর কি পরিমাণ টর্ক ক্রিয়া করছে তার মান কত? 2 মিনিট পর টর্ক কত? তো টর্ক বের করার সূত্র হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। তো এখানে 2 মিনিটের যে সমকৌণিক ত্বরণ প্রাপ্ত হয় প্রথম 2 মিনিটে, সেই সমকৌণিক ত্বরণ আমাদের বের করতে হবে, যে ত্বরণ আলফার মান কত। তারপর টাউ ইজ ইকুয়াল টু আমরা আই ইন্টু আলফা বের করতে পারবো। তো 0.5 কেজি ভরের কোনো বস্তুকে 80 সেন্টিমিটার লম্বা সুতার সাহায্যে আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুর ভর এম এর মান হচ্ছে 0.5 কেজি, সুতার দৈর্ঘ্য হচ্ছে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার যদি সুতার দৈর্ঘ্য হয়, মানে এই সুতার এখানে একটা বস্তুকে বাইধা তারপরে আছে আনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে। তো আনুভূমিকভাবে ঘোরানো
আচ্ছা, সুতার দৈর্ঘ্য যেটা সেটাই কিন্তু যদি এটাকে ঘোরানো হয় তাহলে সেটাই কিন্তু ব্যাসার্ধ হবে। তাহলে 0.8 মিটার এটা হচ্ছে ব্যাসার্ধ। স্থির অবস্থান থেকে, তার মানে তার আদি কৌণিক বেগ ছিল 0 রেডিয়ান/সেকেন্ড। 2 মিনিট পর সেটা প্রতি মিনিটে 120 বার করে ঘোরা শুরু করলো। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2πn/t। 2 মিনিট পর তার শেষ কৌণিক বেগ কত হয়? 2πn এর মান হচ্ছে 120, টি এর মান হচ্ছে 60, কাটাকাটি করলে 2, 4π। এটা হচ্ছে শেষ কৌণিক বেগ 4π রেডিয়ান/সেকেন্ড। টাউ ইজ ইকুয়াল টু আমরা জানি সূত্র আই আলফা। আয়ের পরিবর্তে আমরা mr স্কোয়ার লিখতে পারি, mr স্কোয়ার ইন্টু হচ্ছে আলফা। এম এর মান 0.5 কেজি, আর এর মান 0.8, তার উপর স্কোয়ার। আলফার মান হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড টি। তাহলে 0.5 ইন্টু 0.8 তার উপর স্কোয়ার ইন্টু ওমেগার মান হচ্ছে 4π মাইনাস 0, টি এর মান 60। 2 মিনিট যেহেতু ঘুরছে তাহলে টি এর মান হচ্ছে 2 মিনিট পর টর্কের মান বের করতে বলছে। তাহলে টি এর মান হচ্ছে 2 বা 120 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা টর্কের মান পেয়ে যাব। তাহলে 4π ভাগ হচ্ছে 120, এটার সাথে গুণ করতে হবে 0.8 তার উপর স্কোয়ার, এটার সাথে গুণ হবে 0.5, 0.0335 নিউটন মিটার। 0.0335 এত নিউটন মিটার। এটা হচ্ছে টর্কের মান বের হয়ে গেল যে 2 মিনিট পর 0.0335 নিউটন মিটার টর্ক উৎপন্ন হবে। আশা করি গ নাম্বারটা বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে বস্তুর উপর টানের মান যদি পূর্বের টানের 3 গুণ করা হয় তাহলে কৌণিক বেগের কি পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে যে টানটা উৎপন্ন হয়েছে ঘূর্ণনের ফলে সেই টানের মানটা আমরা জানি না, সেই টানের মানটা আমরা বের করব। তারপরে এই টানের মানের থেকে 3 গুণ টান বেশি বের করতে হবে, তখন কৌণিক বেগের কি পরিবর্তন হয় সেটা আমরা নির্ণয় করব। তাহলে বর্তমানে টান বল বের করতে হবে। টান বল টি ইজ ইকুয়াল টু, সূত্র আমরা জানি, যেহেতু আনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে তাহলে mv²/r প্লাস mg cos 90 ডিগ্রি। যদি আনুভূমিকভাবে ঘোরানো হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে বস্তুটার ওজন, এখানে যখন আছে বস্তুটার ওজন নিচের দিকে, কেন্দ্র বহির্মুখী বল এই বরাবর। যখন এখানে থাকবে কেন্দ্র বহির্মুখী বল বাইরের দিকে, ওজন হচ্ছে সবসময় নিচের দিকে। এখানে থাকলে ওজন নিচের দিকে আর কেন্দ্র বহির্মুখী বল হচ্ছে এই বরাবর। তো এটা হচ্ছে আনুভূমিকের সমান্তরালে ঘুরতেছে, চিন্তা করতে হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে টান বল mv²/r প্লাস হচ্ছে mg cos 90 ডিগ্রি, কেন্দ্র বহির্মুখী বল mv²/r আর mg cos 90 ডিগ্রি, এটা হচ্ছে ওজন, বস্তুটার ওজন। cos 90 ডিগ্রির মান 0, তাহলে টান বল হবে t ইজ ইকুয়াল টু mv²/r। তো m এর মান হচ্ছে 10, v এর পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার r স্কোয়ার ডিভাইড r। তাহলে এখানে 10 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু r। ওমেগার মান আমরা গতে বের করেছিলাম 2π, 2 ইন্টু 2π অর্থাৎ 4π তার উপর স্কোয়ার ইন্টু আর এর মান 0.8, 4π তাকে আবার স্কোয়ার করতে হবে ইন্টু 0.8 গুণন হচ্ছে 10। 1263.3 নিউটন টান বল কাজ করতেছে। 1263.3 নিউটন এখানে টান বল কাজ করতেছে, ক্রিয়াশীল। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, মানে বর্তমানে যে টান বলটা কাজ করতেছে এই টান বলকে যদি 3 গুণ করি, T2 এর মান কি হবে 3 ইন্টু টি। তাহলে 3 ইন্টু টি এর মান হচ্ছে 1263.3 নিউটন। এটা গুণন 3, 3789.92, 3789.92 এত নিউটন টান বল
ক্রিয়াশীল হবে টান বলের মান 3 গুণ করলে। তো এই 3 গুণ করলে কৌণিক বেগের মান কি আগেরটাই হবে না কৌণিক বেগ পরিবর্তন হবে, সেটা আমরা বের করব। তাহলে T2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তাই পাশে করি। T2 এটা ইজ ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার, আর m2 ওমেগার মান এখানে পরিবর্তন হবে, তাহলে ওমেগা 2 স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু T2 ডিভাইড হচ্ছে m ইন্টু r, বা ওমেগা 2 T2 ডিভাইড m ইন্টু r। মানগুলো বসাই দিই। T2 এর মান 3789.92 ডিভাইড m এর মান হচ্ছে যেটা ছিল 0.5 সেটাই থাকবে, আর এর মান ব্যাসার্ধ যেটা ছিল সেটাই থাকবে। তো এখান থেকে দেখি মানটা কত আসে। এটা ভাগ 0.5 ভাগ 0.8, তাকে রুট করতে হবে 97.33, 97.33 এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে পরবর্তীতে কৌণিক বেগের মান। আগে কৌণিক বেগের মান কত ছিল, 4 পাই। তাহলে ওমেগা 1 এর মান ছিল 4 পাই, 4কে পাই দিয়ে গুণ করলে কত হয়, 4 ইন্টু পাই 12.566, 12.566 এত রেডিয়ান পার সেকেন্ড। আগে ছিল 12.566 রেডিয়ান পার সেকেন্ড, আর এখন পেলাম 97.33 রেডিয়ান পার সেকেন্ড। তো কোশ্চেন ছিল কৌণিক বেগের কি পরিবর্তন হবে, তাহলে কৌণিক বেগ কত গুণ হবে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে ওমেগা 2 ডিভাইড ওমেগা 1 এটা ইজ ইকুয়াল টু 97.33 ডিভাইড হচ্ছে 12.566, তাহলে ওমেগা 2 ইজ ইকুয়াল টু কত ওমেগা 1 আসে, 97.33 ভাগ অ্যান্সার 7.75, তাহলে 7.75 ইন্টু ওমেগা 1। তাহলে ওমেগা 2 এর মান হচ্ছে 7.75 ইন্টু ওমেগা 1। তার পরবর্তী ক্ষেত্রে কৌণিক বেগ হচ্ছে আদি কৌণিক বেগের 7.75 গুণ। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। নিউটনীয় বলবিদ্যা সিলেট বোর্ড 2024। একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কোয়ার। পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘোরে। পাখাটির সুইচ বন্ধ করার পর 2 মিনিট পর পাখাটি থেমে যায়। জড়তার ভ্রামক দেওয়া আছে আর বলা আছে প্রতি মিনিটে এটা 900 বার ঘুরছে। পাখাটির সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি থেমে যায়। গ নম্বর উদ্দীপকের বর্ণিত পাখায় প্রয়োগকৃত টর্ক নির্ণয় করতে বলা হয়েছে। প্রয়োগকৃত টর্ক টাও ইজ ইকুয়াল টু আমরা জানি আই আলফা। তো এখানে টর্ক তখনই প্রয়োগ হয়েছে যখন পাখাটা সুইচ বন্ধ করার 2 মিনিট পর থেমে গেছে। তাহলে লাস্টের 2 মিনিটে যেহেতু থেমে যায়, আদি কৌণিক বেগ ছিল এই যে প্রতি মিনিটে 900 বার করে, এখান থেকে আদি কৌণিক বেগ বের হবে, আর শেষ কৌণিক বেগের মান হবে 0। তো জড়তার ভ্রামক আই এর মান দেওয়া আছে 100 কেজি মিটার স্কোয়ার। জড়তার ভ্রামক দেওয়া আছে। তো এখানে আদি কৌণিক বেগ ওমেগা নট, এটার মান হচ্ছে 2 পাই এন ডিভাইড টি। বলা আছে প্রতি মিনিটে 900 বার করে, তাহলে 2 পাই এন এর মান হচ্ছে 900 আর টি এর মান হচ্ছে 60 সেকেন্ড। 6 15 90, তাহলে এখানে হচ্ছে 30 ইন্টু পাই। এটা হচ্ছে ওমেগার মান বের হলো 30 ইন্টু পাই। আর শেষ কৌণিক বেগ হবে হচ্ছে 0, কারণ সেটা থেমে গেছে। তো আলফা ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড হচ্ছে 2 পাই। ওমেগা মান 0, ওমেগা নটের মান হচ্ছে -30 ইন্টু পাই ডিভাইড হচ্ছে, সরি এখানে সূত্র হচ্ছে টি, ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড টি। টি এর মান হচ্ছে 2 মিনিটে থেমে গেছে, তাহলে 2 মিনিট 120 সেকেন্ড, 120 সেকেন্ড থেমে গেছে। তো এটা থেকে আমরা আলফার মান পাবো 30 ইন্টু পাই ভাগ হচ্ছে 120, 0.785, 0.785 এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক মন্দন পেলাম 0.785 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার।
আলফার মান পেলাম। তো আমাদের বের করতে বলা হয়েছে টর্ক, টাউ ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি আই আলফা। আয়ের মান তো অলরেডি জানি 100, আর আলফার মান পেলাম -0.785। এখানে টর্কের মান মাইনাস দিয়ে বোঝাচ্ছে বাধা দানকারী কৌণিক বল। তাহলে 100 গুণন 0.785, 78.5 মাইনাস 78.5 এত নিউটন মিটার। তাহলে যখন বাধা দানকারী টর্ক লিখব, বাধা দানকারী টর্ক, এটার অ্যান্সার হচ্ছে 78.5 নিউটন মিটার। তো আশা করি গ নম্বরটা বুঝতে পারছেন। ঘ নম্বর বলছে থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কিনা। থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরছে সেটা আমাদের বের করতে হবে। তো ওমেগার মান আমরা আদি কৌণিক বেগ পেয়েছি, ওমেগা নট এর মান 30 × পাই, এটা হচ্ছে গব থেকে প্রাপ্ত। যেহেতু থেমে গেছে তাহলে ওমেগার মান হচ্ছে 0, এত রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে সময় কত সময়ের মধ্যে থামছে? 2 মিনিট। 2 মিনিট হচ্ছে 120 সেকেন্ড। এই 120 সেকেন্ডে তার টোটাল কৌণিক সরণ কত, অর্থাৎ সে কতবার ঘুরছে, টোটাল কৌণিক সরণ কত সেটা আমরা বের করব। থিটা ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইড 2 × টি। এইখান থেকে আমরা বের করব টোটাল কৌণিক সরণ হয়েছে কত। ওমেগার মান 0, ওমেগা নটের মান হচ্ছে 30 × পাই ডিভাইড 2, আর টি এর মান হচ্ছে 120 সেকেন্ড। তাহলে 15 × পাই গুণন 120, 5654.866, 5654.866 এত রেডিয়ান। টোটাল এতটুকু কৌণিক পথ বা কৌণিক দূরত্ব অতিক্রম করছে 5654.866 রেডিয়ান। তা আমরা তো জানি যে একবার ঘোরা মানে হচ্ছে 2 পাই রেডিয়ান পথ অতিক্রম করা। তাহলে 2 পাই পথ অতিক্রম করা মানে একবার ঘোরা, করা সমান একবার ঘূর্ণন বা ঘোরা, 2 পাই রেডিয়ান। তাহলে এখানে বলছে 5654.866 রেডিয়ান পথ অতিক্রম করা মানে কত। উপর হচ্ছে 5654.866 ডিভাইড হচ্ছে 2 পাই, এটা ভাগ 2 পাই, 900। পাখাটা এত রেডিয়ান পথ অতিক্রম করছিল, তো এইটা মানে হচ্ছে পাখাটা 900 বার ঘুরছে। সুইচ বন্ধ করার পর পাখাটা 900 বার ঘুরে তারপর হচ্ছে থেমে যায়। তো এখানে অ্যান্সার হবে পাখাটি সুইচ বন্ধ করার পর 2 মিনিট পর থেমে যায়। তো পাখাটি থেমে যাওয়ার পূর্বে 1000 বার ঘোরা সম্ভব কিনা। তাহলে অ্যান্সার হবে 1000 বার ঘোরা সম্ভব না, অর্থাৎ 1000 বার ঘোরা সম্ভব নয়। এই ঘূর্ণন সংখ্যা কিন্তু আমরা ঐকিক নিয়মে না করে এইভাবে করতে পারতাম, n = থিটা ডিভাইড 2 পাই, অর্থাৎ টোটাল কৌণিক সরণকে যদি 2 পাই দিয়ে ভাগ দিতাম তাহলে এখান থেকে আমাদের ডিরেক্ট n এর মান, ঘূর্ণন সংখ্যার মান বের হয়ে যেত। তা আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা দিনাজপুর বোর্ড 2024। 500 কেজি ভরের একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে 45 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিচ্ছে। ওই স্থানে রাস্তাটি 8 মিটার চওড়া এবং ভিতরের কিনারা ও বাইরের কিনারা 1 মিটার উঁচু। তো 45 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিচ্ছে 500 কেজি ভরের একটা গাড়ি আর 100 মিটার ব্যাসার্ধের একটি রাস্তা। তাহলে আর এর মান হচ্ছে 100 মিটার রাস্তার ব্যাসার্ধ। ডি এর মান এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দূরত্ব, অর্থাৎ রাস্তার প্রস্থ দেওয়া আছে 8 মিটার, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 1 মিটার উঁচু। তো আমাদের গ নম্বর কোশ্চেন বলছে রাস্তাটির উপর কেন্দ্রমুখী বল কত নির্ণয় করো। কেন্দ্রমুখী বল বের করতে হবে। তো কেন্দ্রমুখী বল FCP, এটি ইজ ইকুয়াল টু mv²/r। এটা এখানে রাস্তার উপর কেন্দ্রমুখী বল বলতে বোঝাইছে যে রাস্তাতে এই গাড়িটা চলতেছে,
গাড়িটার বেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিচ্ছে। তো গাড়িটির ওপর কেন্দ্রমুখী বল কত? তো ভি এর মান হচ্ছে দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। 45 গুণন 1000 ভাগ 3600, 12.5 মিটার পার সেকেন্ড। তাহলে এম এর মান হচ্ছে, গাড়ির ভর দেওয়া আছে 500 কেজি, এম এর মান হচ্ছে 500 কেজি। গাড়িটার বেগ পেয়েছি 12.5 তার উপর স্কোয়ার, আর আর এর মান হচ্ছে 100 মিটার। তো 500 গুণন 12.5 তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে 100, 781.25, 781.25 এত হচ্ছে নিউটন কেন্দ্রমুখী বলের মান পেলাম। গ নাম্বারের অ্যান্সার পেলাম 781.25 নিউটন। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার কি বলছে, যে রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, অর্থাৎ এই ক্ষেত্রে মানে রাস্তার ব্যাংকিং বের করতে হবে। রাস্তার ব্যাংকিং বের করার পর সেই ব্যাংকিংয়ে একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে টার্ন করতে পারবে এটা আমরা নির্ণয় করব। তাহলে রাস্তার ব্যাংকিং আগে বের করি আমরা। রাস্তার ব্যাংকিং সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি h/t। তো এইচ এর মান রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বলা আছে যে 1 মিটার উঁচু, আর রাস্তাটার প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/8 বা থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/8। সাইন ইনভার্স 1/8, 7.18 ডিগ্রি। 7.18 ডিগ্রি, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ পেলাম। রাস্তার ব্যাংকিং কোণ 7.18 ডিগ্রি। তো এই ব্যাংকিং কোণে একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে টার্ন করতে পারবে, এটার বের করার সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি ইন্টু tan থিটা, বা ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি ইন্টু tan থিটা। আর এর মান দেওয়া আছে 100 মিটার, জি এর মান 9.8 ইন্টু tan থিটার মান পেলাম 7.18 ডিগ্রি। এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ। তাহলে 100 গুণন 9.8 গুণন tan 7.18, এটাকে রুট করতে হবে 11.11, 11.11 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সর্বোচ্চ এত বেগে একটা গাড়ি এই রাস্তা টার্ন করতে পারবে। কিন্তু এখানে এই গাড়িটার বেগ দেওয়া আছে 12.5 মিটার পার সেকেন্ড, যেটা আমরা গতে বের করছি। 12.5 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা চলতেছে। তো রাস্তায় গাড়িটা সর্বোচ্চ 11.11 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে টার্ন করতে পারবে। তাহলে সুতরাং গাড়িটি নিরাপদে টার্ন করতে পারবে না। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন। গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে না। নিরাপদে বাঁক নিতে চাইলে অবশ্যই তার বেগ 11.11 এর সমান অথবা এর থেকে কম হইতে হবে, কিন্তু গাড়িটার বেগ এর থেকে বেশি, এজন্য নিরাপদে বাঁক নিতে পারবে না। তো ম্যাথটাতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ড 2024 নিউটনীয় বলবিদ্যা। রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে আনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। অবস্থান ভেক্টর দুটি যথাক্রমে r1 এর মান দেওয়া আছে 3i + 2j - k মিটার এবং r2 এর মান দেওয়া আছে 4i + 2j - 3k। একক দেওয়া আছে মিটার। উভয় ক্ষেত্রে প্রয়োগকৃত বলের পরিমাণ দেওয়া আছে এত নিউটন। গ নম্বর কোশ্চেন, প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের করার সূত্র আমরা জানি L ইজ ইকুয়াল টু mvr। ভরবেগ আর হচ্ছে ব্যাসার্ধের গুণ, বা L ইজ ইকুয়াল টু আমরা আরেকটা নিয়ম জানি, L ইজ ইকুয়াল টু r ক্রস p, যে ব্যাসার্ধ ভেক্টর আর ভরবেগের ক্রস গুণফল, এটা দিয়েও হচ্ছে আমরা বের করতে পারি। তাহলে এখানে রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে আনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। তো এখান থেকে আমরা কি করব,
যে 200 গ্রাম ভরের একটি বস্তু, এম এর মান 200 গ্রাম বা 0.2 কেজি প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে, তাহলে এন এর মান হচ্ছে 60 আরপিএম। এটা ওমেগা হয়ে যাবে আরপিএম। তাহলে 60 আমরা জানি হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন ডিভাইড হচ্ছে টি। তাহলে 2 পাই এন এর মান হচ্ছে 60 পার মিনিট 60 সেকেন্ড। তাহলে হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড আসলে এখান থেকে ওমেগার মান 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো ওমেগার মান পেলাম 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, আর এম এর মান হচ্ছে 0.2 কেজি। ওমেগা থেকে ভি বের করা যাবে। ভি ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা ইন্টু আর। এখন আর ভেক্টর আকারে দেওয়া আছে, আর এর মান আর দেওয়া আছে 3i প্লাস 2j মাইনাস কে, 3i প্লাস 2j মাইনাস কে। তাহলে আর এর মান হবে √9 প্লাস 4 প্লাস 1, 13 আর 1 যোগ করলে 14, তাহলে √14। তাহলে কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু এম ভি আর। এম এর মান 0.2, ভি এর পরিবর্তে তো ওমেগা আর লেখা যায় ইন্টু হচ্ছে আর। তাহলে 0.2 ইন্টু ওমেগার মান আমরা পেয়েছি 2 পাই আর স্কোয়ার, আর এর মান পেয়েছি √14 তার উপর স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করতে হবে। 0.2 ইন্টু 2 পাই ইন্টু 14, 17.59 বা 17.6 এত কেজি মিটার পার সেকেন্ড। কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। 17.6 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। কৌণিক ভরবেগ বের হয়ে গেল। ঘ নম্বর বলছে উদ্দীপকের দুটি অবস্থানে টর্ক সমান হবে কিনা। তো বলের মান তো এফ ইজ ইকুয়াল টু 5i প্লাস 4j মাইনাস 3কে দেওয়া আছে। এফ এর মান 5i প্লাস 4j মাইনাস 3কে ভেক্টর দেওয়া আছে। আর ওয়ানের মান দেওয়া আছে আর ওয়ান ভেক্টর 3i প্লাস 2j মাইনাস কে। তো প্রথম ক্ষেত্রে টর্কের মান কত? টর্ক টাও ইজ ইকুয়াল টু আমরা জানি আর ক্রস এফ। তো প্রথম ক্ষেত্রে আমরা টর্কের মান বের করি ক্রস গুণফল করে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আই জে কে নিব। আয়ের ভ্যালু হচ্ছে এখানে 5 4 -3, সরি আগে আর নিতে হবে কিন্তু 3 2 -1, 3 2 -1, আর এফ হচ্ছে 5 4 -3, 5 4 -3। তো যখন আই নিব 2 এর সাথে 3 গুণ 3 দুগুণে 6 মাইনাসের, তারপর সূত্রের মাইনাস 4 কে 4 মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। তারপর মাইনাস জে 3 এর সাথে -3 গুণ 3 3 9 মাইনাস, এখানে সূত্রের মাইনাস 5 এর সাথে 1 গুণ করলে -5 হবে, প্লাস হয়ে যাবে প্লাস কে। কে যদি নেই তাহলে 3 এর সাথে 4 গুণ 3 4 12 -5 দুগুণে 10, তাহলে এখানে পাচ্ছি -2i, এখানে 9 আর 5 -4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 4j প্লাস হচ্ছে 2k। এটা হচ্ছে টর্ক টাও ভেক্টর রূপে পেলাম। তাহলে এর মান কত? এর মান হচ্ছে √4 প্লাস 16 প্লাস 4, √20 24, তাহলে √24 নিউটন মিটার। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে টর্ক বের হয়ে গেল, প্রথম ক্ষেত্রে টর্কের মান। দ্বিতীয় ক্ষেত্রে R2 এর মান দেওয়া আছে, বা R2 ভেক্টরটা দেওয়া আছে 4i প্লাস 2j মাইনাস 3k। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে R2 এর মান দেওয়া আছে। তাহলে এগেইন আমাদের টর্কটাও বের করার সূত্র হচ্ছে R2 ক্রস F। এটা টাউ2 ধরলাম। একইভাবে হচ্ছে আমাদের ক্রস গুণ করতে হবে i j k, আগে হচ্ছে আর 4 2 -3 5 4 -3। তাহলে প্রথমে যখন আই নিব 2 এর সাথে 3 গুণ 3 দুগুণে -6, 4 এর সাথে 3 গুণ 3 4 12 প্লাস হয়ে যাবে প্লাস 12, এরপর মাইনাস জে 4 এর সাথে -3 গুণ করলে 3 4 -12,
তারপরে সূত্রে মাইনাস 3 5 15 প্লাস 15 হয়ে যাবে, প্লাস কে 4-এর সাথে 3, 4-এর সাথে 4 গুণ 4 4 16, মাইনাস 5 দুগুণে 10। তাহলে এখান থেকে পাচ্ছি 6i, 15 থেকে 12 বাদ দিলে হচ্ছে 3 থাকে, 3 মাইনাস 3j, আর এখানে হচ্ছে প্লাস 6k। তাহলে এই ক্ষেত্রে টর্কের মান হবে হচ্ছে √36 প্লাস 9 প্লাস 36, 72 আর 9 যোগ করলে 81, এখানে 9 নিউটন মিটার। এক ক্ষেত্রে আসছে √24 নিউটন মিটার, আর এক ক্ষেত্রে আসছে 9 নিউটন মিটার। তার মানে দুই ক্ষেত্রে টর্কের মান সেম আসে না। তো আমাদের কোশ্চেন ছিল যে উদ্দীপকের দুই অবস্থানের টর্ক সমান হবে কিনা। তাহলে অ্যান্সার হচ্ছে দুই অবস্থানের টর্কের মান সমান হবে না, কারণ একটা আসছে √24 নিউটন মিটার আর একটা আসছে 9 নিউটন মিটার, 9 নিউটন মিটার। তাহলে দুই অবস্থানে টর্ক সমান হবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।